স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আপনারা স্যার ভালো কেমন আছেন? ওয়ালাইকুম আছেন স্যার? স্যার। স্যার কেমন আছেন? আছি, খুব ভালো। আপনাদেরকে দেখে ভালো লাগে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা যারা আছেন, বাকি ইয়েকে কি করেন একটু, মানে কি মেনশন করেন যাতে সবাই এসে কি যোগ দেয়। তাহলে আজকে আপনাদের ক্লাস হচ্ছে ভূগোল এক। স্ক্রিনটা একটু স্যার স্ক্রিন সবাই এখন পরিষ্কারই আছে। তো স্যার আমাদের লাইটের একটা ভিতরে এটা লাইট দিয়ে দিব বলা দিতে পারেন। দিলে আছে এটা না আছে ওইটাই। হুম, এবার একটু আলো দেখা যাচ্ছে। আচ্ছা। কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে তো? হুম, না আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, স্যার। স্যার সব ঠিক আছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? স্যার বোর্ড দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। গুড। তাহলে এখন আমাদের লেকচার বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ, ভূরাজনীতি, ভূপ্রকৃতি। এখন একটা জিনিস মনে রাখবেন যে আহ, এবার কততে কাটমার্ক হয়েছে? 46-এ। যতই কাটমার্ক হোক, দেখেন হাফ মার্কের জন্য 20-22 হাজার স্টুডেন্ট পিলি থেকে কি গেছে, বাদ গেছে। তাহলে এই 20-22 জন পিলি থেকে 15-20 হাজার পিলি থেকে বাদ গেছে কত মার্কসের জন্য? হাফ মার্কের জন্য। তাহলে এরা এরা হচ্ছে হাফ মার্কের জন্য বাদ গেছে। তাহলে যারা হাফ মার্কের জন্য বাদ গেছে তাদের মার্কস হচ্ছে কত? 0। আর যারা হাফ মার্কের জন্য বেশি পেয়ে টিকেছে তাদের হচ্ছে ফুল। তাদের মার্কস হচ্ছে 200-তে 200। যারা হাফ মার্ক বেশি পেয়েছে তাদের মার্কস হচ্ছে 200-তে 200। আর যারা হাফ মার্ক কি পেয়েছে, কম পেয়েছে, তাদের মার্ক 0। তো ওই জন্য বলি ভূগোল একটা সাবজেক্ট যেখানে ভূগোল থেকে 10 আছে, আন্তর্জাতিক থেকে 5 আছে, বাংলাদেশের ভূগোল থেকে 5 আছে, আর আধুনিক বিজ্ঞানে আধুনিক ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা 5 আছে। তাহলে 25 মার্কস হচ্ছে ভূগোল থেকে আসে। আর আমি যখন ইন্টারন্যাশনাল এই ক্লাসটা নিই তখন আমি সব ভূগোল ধরেই পড়াই, সব ভূগোল ধরেই পড়াই। তো 25-এর মধ্যে আমার টার্গেট সবসময় থাকে স্টুডেন্টকে 25 পাওয়ানো, এবং আমার লেকচার থেকেই যাতে 85% কমন পড়ে এটার আমি চেষ্টা করি। ইনশাল্লাহ পড়বেও, থ্যাংক ইউ স্যার। পড়বেও। তাহলে আপনাদেরকে দুইটা জিনিস মেনটেনেন্স করতে হবে। নোট, গাইড, সিট এগুলো খুব বেশি কাজে লাগে না, এগুলো ওই এভারেজ মার্কেট লেভেলে লেখা হয়। ওই একই অ্যাডমিশনের জিনিসকে কাভার পেজ দিয়ে কি করা হয়, বলা হয় বিসিএস, কাভার চেঞ্জ করে। তো আপনাকে পিএসসি সিলেবাস ধরে বিগত সালের 12 বছরের কোয়েশ্চন ধরে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে এবং মাস্টার্স স্ট্যান্ডার্ডে। পিএসসি কিন্তু মার্কস গণবে না কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে। অঙ্ক ইংরেজিতে 0 পেয়ে হাফ মার্ক বেশি পেলে সে টিকবে, আর অঙ্ক ইংরেজিতে ফুল মার্ক পেয়েও হাফ মার্ক কম পেলে সে টিকবে না।
সুতরাং বিসিএস এর ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মার্ক ইলাস্ট্রেট করা। ঠিক আছে, মার্কস ইলাস্ট্রেট করা, মার্কস বেশি পাওয়া। তাহলে কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ, ভূরাজনীতি, ভূপ্রকৃতি। আসলে আমি কিছু স্ক্রিপ্ট নিয়ে এসে স্লাইড দেখিয়ে দেখিয়ে এটা ওই এই এটা বাংলাদেশের আয়তন এত, এগুলো রিডিং পড়লে আপনারা আমার মনে হয় যে কিছুই কি করতে পারবেন না। ওই দেখা কিছুই যাচ্ছে কাজে যে লাগবে। জি কোনো স্যার। কাজে লাগে না, দেখা যাচ্ছে যে বোর্ডে লেখা আছে, আমি রিডিং পড়ে দিচ্ছি। আর আমি যখন আপনাকে শুরু থেকে সবকিছু ভালো করে দেখিয়ে দেবো, আপনার মগজে, ব্রেনে গেঁথে যাবে। তা আপনার এখন জি সবাই স্যার। আমাকে বলেন যে ইন্টারেস্টেড কোথায়, যে স্লাইড নিয়ে এসে খালি আমি স্যার reading করে দিই? আপনি আপনার মতো পড়ান স্যার, আমরা আপনাকে অনুসরণ করব। স্যার আপনি বোর্ডে লিখলে আমরা আমরা যদি একবার লিখি আমাদের মাথা সেটা গেঁথে গেঁথে যাবে স্যার। গেঁথে যায়, হ্যাঁ। আর লেখারও জি সময় স্যার। না থাকলে স্ক্রিনশট করলেই হয়ে যায়, লিখতে মানা করি, স্ক্রিনশট স্যার করলেই হয়ে গেল। পরে আপনি সুন্দর স্যার করে নোট করবেন। আপনার মতো পড়ান, আমরা আপনাকে অনুসরণ করব স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান। তাহলে প্রথম চ্যাপ্টার আমরা মানচিত্রের জন্য, এটা একটু ছোট না করলে হবে না। তাহলে বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান। এখন সিম্পল, আপনি তো আর পিলির ক্যান্ডিডেট না, বা রিটেনের ক্যান্ডিডেট না, বা ভাইবার ক্যান্ডিডেট না, আপনি বিসিএস এর ক্যান্ডিডেট। সুতরাং যে বিষয়টা মাথায় রাখতে হবে, এখান থেকে পিলি, রিটেন, ভাইবা যেখানে যেভাবে কোয়েশ্চেন আসে সবকিছু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এই মানচিত্রটা যদি আপনি ভালো করে বুঝতে না পারেন, মানচিত্র দেখে সবকিছু নির্ধারণ করতে না পারেন, তাহলে আপনারা একেবারে ফল করবেন। এই জন্য আপনাদেরকে আমি দেখাই। প্রথম দেখেন, এইটা ধরেন মধ্যভাগ পৃথিবীর, এখানে আপনি একটা রেখা কি করলেন, টান দিলেন। তাহলে এই রেখাটা কি? প্রতি স্যার বিসিএস অক্ষ বা মেরু রেখা। প্রতি বিসিএস এখান থেকে একটা করে কোয়েশ্চেন আসবে। এবারে একটা অঙ্ক আসলো, তাহলে আমরা দেখব যে এটা 0 ডিগ্রি, এটা কোথায়? লন্ডনের গ্রিনিচ মান মন্দির। লন্ডনের গ্রিনিচ মান মন্দির। তাহলে এইটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা। মাথায় রাখবেন, এই অঙ্কটা বারবার আসে, ঘুরে ফিরে মেন্টাল এবিলিটিতে আসে, ভূগোলে আসে, বাংলাদেশে আসে, আন্তর্জাতিকে আসে। তাহলে এখান থেকে কি করা হয়? সময় নির্ধারণ করা হয়। তো সূর্য দেখেন পূর্ব দিক থেকে ওঠে। সূর্য কোন দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে। তাহলে এই জায়গায় সূর্য খাড়া ভাবে কিরণ দেয় কটায়? 12টা, দুপুর 12টা। তাহলে 12টার আগে কি হয়? AM বা এন্টি মেরিডিয়ান। আর 12টার পরে হচ্ছে PM বা পোস্ট মেরিডিয়ান। ঠিক আছে, তাহলে আপনি 11টা 49 পর্যন্ত আপনি বলবেন AM, এন্টি মেরিডিয়ান। আর 12টা 1 বাজলেই, 12টা 1 সেকেন্ড বাজলেই আপনি বলবেন PM। তাহলে যখন 12টা বাজবে দুপুর বাংলাদেশে, তখন আপনি বুঝবেন যে মেরিডিয়ানে কেবল সূর্যটা কি উঠলো। আর যখন আপনি কি 12টা 1 হলো, তখন বুঝবেন যে মেরিডিয়ান পার হলো। তাহলে এটার শেষ সীমা হচ্ছে জাপান,
এইটা হচ্ছে 180 ডিগ্রি বা আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্তর্জাতিক তারিখ রেখা স্যার থেকে, পরেরটা একটু শুরু থেকে বললে। হ্যাঁ, স্যার সরি আন্তর্জাতিক স্যার। স্যার আন্তর্জাতিক তারিখ রেখা থেকে সূর্য কি উঠে। তাহলে সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে, তাহলে পূর্ব দিক থেকেই সময় কি করা হয়, গণনা করা হয়। আর এখানে 180 ডিগ্রি, এইটা মানে এইটাই। তাহলে লন্ডনের গ্রিনিচে সূর্য খাড়াভাবে কিরণ দেয় দুপুর 12টায়, বাংলাদেশি টাইম দুপুর 12টায়। আর 0 ডিগ্রি দ্রাঘিমা, এখান থেকেই গোটা পৃথিবীর সময় নির্ধারণ করা হয়। ধরা হয় এটা পৃথিবীর মধ্যভাগ, তাহলে পূর্ব দিকে গেলে সময় বাড়ে, আর গ্রিনিচ থেকে পূর্ব পশ্চিম দিকে গেলে সময় কমে। এই যে 46 একটা অঙ্ক আসলো। তাহলে সিম্পল দেখেন, 1 ডিগ্রির জন্য কত? 4 4 মিনিট। মিনিট। কিন্তু আমি আপনাদেরকে মানা করি 1 ডিগ্রি ধরতে, কারণ 1 ডিগ্রি ধরে কোনো অঙ্ক আসে না। মানচিত্রে দেখেন কি দেওয়া থাকে, 15 ডিগ্রি। হ্যাঁ, 15 ডিগ্রি কেন দেওয়া থাকে? 4 15 কত? 60 মিনিট বা 1 ঘন্টা। সিম্পল দেখেন, 15 ডিগ্রি সমান 15 গুণন কি 4, তাহলে কত? 60 মিনিট। এই 60 মিনিট বা কত? 1 ঘন্টা। তাহলে মানচিত্রে 15 ডিগ্রি করে কি করা থাকে, ভাগ করা থাকে মানচিত্রকে। তাহলে আপনি সোজা হিসাব, প্রতি 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা করে কি নিয়ে নেবেন। 15 ডিগ্রির জন্য আপনি 1 ঘন্টা করে কি নেবেন। পূর্ব দিকে গেলে সময় বাড়বে, পশ্চিম দিকে গেলে সময় কমবে। এখন আপনি কি করলেন, অঙ্কটা এখন $1,000,000 কোয়েশ্চেন হচ্ছে। অঙ্ক সাধারণত আমি দেখেছি যে বাংলাদেশের সময় কেন্দ্রিক হয়ে থাকে। অঙ্ক সাধারণত আমি বুঝি বাংলাদেশের সময় কেন্দ্রিক কি হয়ে থাকে। হয়ে থাকার ফলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, অঙ্ক বাংলাদেশ নিয়মেই আসে। তাহলে বাংলাদেশ দেখেন, তাহলে গ্রিনিচ কত? 0 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির জন্য কত? 4 15 মিনিট। ডিগ্রির জন্য কত? 1 1 ঘন্টা। তাহলে বাংলাদেশ কত? 90 বাংলাদেশ ডিগ্রি কত? পূর্ব। 90 ডিগ্রি। তাহলে 6 নিরপেক্ষ ঘন্টা হয়। হচ্ছে। আচ্ছা, সবাই বাংলাদেশ একটু কাইন্ডলি মিউট করুন। বাংলাদেশ কত ডিগ্রি? স্যার 90 ডিগ্রি পূর্ব। হ্যাঁ, গুড। 90 ডিগ্রি বললে এটা ভুল হবে। 90 ডিগ্রি পূর্ব না বলা পর্যন্ত এটা কি হবে? ভুল হবে, কারণ 90 ডিগ্রি নিউ ইয়র্ক। তাহলে 90 ভাগ কত? 15। 6 তাহলে 6 সমান ঘন্টা সমান কত? 6 ঘন্টা। পূর্বের জন্য কি প্লাস? প্লাস তাহলে 6 ঘন্টা বাংলাদেশের সময় হচ্ছে GMT, গ্রিনিচ মিন টাইম 6 প্লাস। প্লাস। আপনি বিশ্বাস করেন, আপনার একটা মার্ক কি হয়ে গেল? নিশ্চিত হয়ে আবার গেল। হয়ে গেল। কারণ এখানে দেখেন, বাংলাদেশ থেকে, আন্তর্জাতিক থেকে, দৈনন্দিন বিজ্ঞান থেকে, ভূগোল থেকে কি আসে? কোয়েশ্চেন আসে। তাহলে নতুন যে আসলেন, এসে বললেন যে স্যার আমাকে একটু কি করেন, বুঝান। আমি তার উদ্দেশ্যে বলি যে লম্বভাবে পিলারের মতো যে রেখাটা চলে গেছে সেটাকে কি বলে? সেটাকে বলে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। তো প্রাইম মেরিডিয়ান থেকে পূর্ব দিকে সূর্য যেহেতু পূর্ব দিক থেকে ওঠে, পূর্ব দিকে সময় বাড়ে আর পশ্চিম দিকে কমে। তাহলে যখন সূর্য এখানে থাকবে তখন আপনি বুঝবেন যে সেটা কি? AM।
আর যখন সূর্য এখানে থাকবে তখন সেটাকে কি বুঝবেন? পিএম। তাহলে যখন বলবে এত এএম তখন আপনি বুঝবেন যে সূর্য মেরিডিয়ান থেকে পূর্ব দিকে আছে। আর যখন দেখবেন যে এত ডিগ্রি তখন বুঝবেন সূর্য মেরিডিয়ান থেকে পশ্চিম দিকে আছে। তাহলে এইভাবেই গোটা পৃথিবীতে সময় নির্ধারণ করা হয়। পৃথিবীর পূর্বভাগের শেষ সীমা ধরা হয় কোথায়? জাপানের নিকট বেরিং প্রণালী, 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এখান থেকে 15কে 180কে 15 দিয়ে ভাগ করলে হয় 12 ঘন্টা। এখানে 0 ডিগ্রি থেকে 180কে 15 দিয়ে ভাগ করলে হয় 12 ঘন্টা। তাহলে 12 12 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবীর পূর্ব পার থেকে পশ্চিম পারে সময়ের পার্থক্য হয় 24 ঘন্টা বা একদিন। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের সাথে পার্থক্য কত হয়? তাহলে আমি বাড়িতে বসে থেকে পৃথিবীর কোন অঞ্চলের সাথে দূরত্ব কত সেকেন্ডের মধ্যে, সময় কত সেকেন্ডের মধ্যে কি করে নিতে পারবো, বের করে নিতে পারবো। যে আপনি খালি দেখবেন যে কত ডিগ্রি দূরত্ব, আর দূরত্ব হলেই সেটাকে কি করে ফেলবেন, খালি কি দিয়ে ভাগ করবেন? 15 ডিগ্রি। আচ্ছা গেল। এখন এ পর্যন্ত স্ক্রিনশটটা করে নেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি ভাই, ওয়েলকাম। স্যার বলেন। স্যার তাহলে সর্বোচ্চ দ্রাঘিমা কি 180 ডিগ্রি? সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি। গুড, গুড অ্যানালাইসিস, গুড অ্যানালাইসিস। স্যার পূর্বে হলো জাপান, তাহলে সর্বপশ্চিমে কোনটা স্যার? জাপান। এটা পূর্বে না স্যার? জাপান। আমি বলি এই দিক দিয়ে যায় পূর্বের শেষ সীমা পার হয়ে এই জায়গায় কি করবে? জাপান। জাপান। আবার এপার যায় পশ্চিমের শেষ সীমা, এটা মানেই কোনটা? এটা। আচ্ছা। এটা কারণ পৃথিবী গোল, আমার মাথা এটা হচ্ছে কি পিছন থেকে, এটা এখান থেকে যদি ঘুরে এখানে আসেন তাহলে কি জাপান। আবার এখান থেকে ঘুরে এপার দিয়ে আসলে আবার কি জাপান। জাপান। তাহলে জাপানের এই জায়গায় বেরিং প্রণালীতে একটা দাগ টানা হয়েছে যে বেরিং প্রণালীর এ পার্টটা 1 তারিখ আগে আর বেরিং প্রণালীর এ পার্টটা 1 তারিখ পরে। আপনি ধরেন এখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকে এদিকে যাইতে 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 সোজা চলে যাবেন, পৃথিবী যেহেতু গোল আবার এখানে এসে আপনি কি পৌঁছে যাবেন। ওই জন্য জাপানটাকে মার্ক করে রাখা হয়েছে যে এখানে আসলে 1 তারিখ কি হবে, পূর্ব দিকে 1 তারিখ বেশি হবে, পশ্চিম দিকে 1 তারিখ। যেমন ফার্ম গেটের রাস্তাটা একে মার্ক করে দেওয়া আছে যে রাস্তার এপারে বাসতে হচ্ছে 3টা 20, ওই পারেও 3টা 20 বাসছে। তাহলে পূর্ব অংশে ধরে নিতে হবে যে এখানে শুক্রবারের হচ্ছে 3টা 20, শুক্রবার দুপুর 3টা 20। আর পশ্চিম পারে ওই পারে ধরে নেওয়া হবে যে বৃহস্পতিবারের 3টা 20 বিকাল। হ্যাঁ, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা হ্যাঁ স্যার এই যে স্যার 90 ডিগ্রি পূর্ব, স্যার এই জিনিসটা বুঝি নাই। পূর্ব মানে পূর্ব কি, এটা কি সব পূর্ব বুঝলাম না। স্যার এবার 46 একটা কোশ্চেন আসছিল স্যার। হ্যাঁ ওটা এই অঙ্কটাই তো এসেছে 46। আচ্ছা পূর্ব স্যার কি, পূর্ব মানে কি বোঝাতে চাচ্ছেন? স্যার এই যে এখানে লেখা আছে যে 15 ডিগ্রি সমান 1 ঘন্টা, আর হ্যাঁ। বাংলাদেশ সমান হচ্ছে যে 90 ডিগ্রি পূর্ব। স্যার এই পূর্ব সরি পূর্ব, জি 90 স্যার। ডিগ্রি পূর্ব। হ্যাঁ, জি তো স্যার। 90 ডিগ্রি পূর্ব মানে এটা পৃথিবীর মধ্যভাগ, বাংলাদেশ এই জায়গায় অবস্থিত, পূর্ব দিকে অবস্থিত। এটা পৃথিবীর মধ্যভাগ ধরায়, মধ্যভাগের এই ভাগকে ধরা হয় পূর্ব, এ ভাগকে ধরা হয় পশ্চিম। আমাদের ভালো কোয়েশ্চেন করেছেন। এপারকে ধরা হয় পূর্ব আর এপারকে ধরা হয় কি পশ্চিম। তাহলে আপনি যদি বলেন যে বাংলাদেশ 90 ডিগ্রি, তাহলে পশ্চিম দিকেও তো 90 ডিগ্রি হতে পারে, তখন তো সময় কি কমবে। জি স্যার। তাহলে ওই জন্য এক্স্যাক্টলি আপনাকে জানতে হবে যে আসলে এই দেশটা কি কোন দিকে অবস্থিত, পূর্ব নাকি পশ্চিম? পূর্ব জি নাকি স্যার। পশ্চিম। নাহলে আপনার টাইম ক্যালকুলেশন হবে না। যে একটা ছেলে বারবার বলছে এই কোয়েশ্চেনটা এসেছে, এই কোয়েশ্চেনটা আসেনি, প্রতিবারই আসে, প্রতিবারই কোনো না কোনো জায়গায় মেন্টাল অ্যাবিলিটিতে আসে, দৈনন্দিন বিজ্ঞানে আসে, তারপরে আন্তর্জাতিকে আসে, বাংলাদেশে আসে, ভূগোলে আসে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, জি স্ক্রিনশট স্যার। করে নেন। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি 0 ডিগ্রি দ্রাঘিমা। ঠিক দেখেন এখানেও পৃথিবীর মধ্যভাগ,
এটাও পৃথিবীর মধ্যভাগ, হ্যাঁ, এটাও 0 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি? 0 ডিগ্রি। নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা। বিষুব রেখা। তাহলে এই জায়গাটা এখন আমরা এখানে দেখি, তাহলে এইটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ। এইটাকে বলা হয় নিরক্ষ বা বিষুব রেখা। রেখা। ঠিক আছে, তাহলে কি কারণে নিরক্ষ বলা হয়? সূর্য এখানে খাড়া ভাবে কি করে? কিরণ দেয়। কিরণ দেয়। তাহলে এটাও হচ্ছে মধ্যভাগ। কার মধ্যভাগ? পৃথিবীর। পৃথিবীর তাহলে মধ্যভাগ। মধ্যভাগ, তাহলে এটা কি হবে? উত্তর। আর এটা কি উত্তর। হবে? উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ। দক্ষিণ গোলার্ধ। এটা দক্ষিণ গোলার্ধ, আর এটা কি? উত্তর গোলার্ধ। তাহলে সূর্য এখানে খাড়া ভাবে কিরণ দেয়, মানে সর্বোচ্চ তাপ থাকবে কোথায়? নিরক্ষরেখায়। নিরক্ষরেখায়। নিরক্ষরেখা থাকবে। নিরক্ষরেখা। নিরক্ষরেখার শেষ সীমা হচ্ছে এইটা 90 ডিগ্রি, আর এটা কি? 90 ডিগ্রি। তাহলে এটা পৃথিবীর শেষ সীমা, এইটা পৃথিবীর শেষ সীমা। তাহলে এইটা উত্তরে যেহেতু আছে সুতরাং হবে উত্তর মেরু, আর এটা দক্ষিণে যেহেতু আছে দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ তাপ থাকবে অক্ষাংশে বা নিরক্ষরেখায় বা বিষুব রেখায়, এবং সর্বনিম্ন তাপ থাকবে কোথায়? উত্তর মেরু মেরু রেখায়। এবং দক্ষিণ মেরু। মেরু নিশাত রেখায়। ভাই দেখেন 46 এই প্রশ্নটা ভূগোলের প্রথম আসছে প্রশ্ন। স্যার। হ্যাঁ, জি 46 স্যার। এই প্রশ্নটা ভূগোলের প্রথম প্রশ্ন। আমি আসলে চাপাবাদী জিনিসটা অপছন্দ করি, কারণ একজন শিক্ষকের এগুলো করা উচিত না। ঠিক আছে, এই জন্য আমি এক্সাক্ট সবসময় আমি একটা জিনিস সফলতার সাথে করে তারপর বলি, না করে বলি না। তাহলে এই প্রশ্নটাও দেখেন এসেছে 46। তাহলে এখন ভালো করে দেখেন যে এটা পৃথিবীর মধ্যভাগ 0 ডিগ্রি, এটা পৃথিবীর মধ্যভাগ 0 ডিগ্রি। এখন এই দিক দিয়ে আরেকটা ভৌগোলিক রেখা কি করা হলো? কল্পনা করা হলো, সমক্ষরেখা। যেটা কর্কটক্রান্তি হচ্ছে রেখা। কর্কটক্রান্তি। এইটা 23.5 ডিগ্রি চলে গেল, মকরক্রান্তি। 23 ডিগ্রি এইটা মকরক্রান্তি। মকরক্রান্তি। তাহলে এইটা 23.5, এইটা 23.5। 23.5। তাহলে এপারে 23.5 আর এপারে 23.5, এই দুইটা কি সমাক্ষ রেখা, মানে সমান অক্ষ। সুতরাং আবহাওয়া, জলবায়ু, তাপমাত্রা সব কি হবে? এক হবে, কারণ সূর্য এখানে খাড়া ভাবে কি করে? কিরণ দেয়। কিরণ। এই জায়গাটা আমরা দেখলাম 66.5 ডিগ্রি সুমেরু বৃত্ত। নাতিশীতোষ্ণ হবে। হ্যাঁ, না, নাতিশীতোষ্ণ। সুমেরু বৃত্ত। 66 যারা দেখায়, 66 যারা দেখায় তারা এটা 46 টোটালটা না, দেখায় না, তারা আংশিক দেখায়। 46। টোটালটা বুঝতে হবে। 46 হবে। এটা 46.5 46 ডিগ্রি নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ। রেখা। তাহলে এর সমাক্ষ রেখা কত হবে? 46, 46.5 হবে। 46.5। তাহলে এপারে নাতিশীতোষ্ণ। 46.5 আর এপারে 46.5 সমাক্ষ। এখন দেখেন এই জায়গাটায় হবে 66। 66.5। এই জায়গাটায় কত? 90 90 ডিগ্রি। ডিগ্রি। তাহলে এটা হচ্ছে উত্তর মেরু। মেরু, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ। তাহলে এইটা হচ্ছে কর্কট ক্রান্তি। এটা কি? মকরক্রান্তি। মকর। হুম। এইটা হচ্ছে নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ। তাহলে এখানে তাহলে পৃথিবী এইরকম কি
গোলাকার, এদিকে একটু প্রশস্ত, এদিকে একটু চাপা। কমলা লেবুর মতন। কমলা লেবুর মতো। স্যার তাহলে 46.5 ডিগ্রি, এটা কি নাতিশীতোষ্ণ? নাতিশীতোষ্ণ। আর এখানে 66.5 থেকে 90, এটা কি দক্ষিণ দক্ষিণ মেরু। মেরু। তাহলে আমরা আরেকটা জিনিস দেখব এখানে, যে সেটা হচ্ছে মোটামুটি এখান থেকে দেখব দেখব যে এটাও দ্রাঘিমা 90 ডিগ্রি। সাদা দাগের মনে রাখবেন, এগুলো দ্রাঘিমা 90 ডিগ্রি। তাহলে শেষ সীমা কত? 180 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হচ্ছে মধ্য দ্রাঘিমা, 180 কি মূল মূল। মূল দ্রাঘিমা, এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা, এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা, আর এটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। ঠিক আছে? জি স্যার। এখন ভালো করে একটা জিনিস মনে রাখবেন, যে এই রেখাগুলো থেকে একটা প্রশ্ন আসে। কোন ভৌগোলিক রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে? কর্কট ক্রান্তি, এটা 8 বার এসেছে। কর্কট ক্রান্তি রেখা 90 ডিগ্রি পূর্ব। 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মকর ক্রান্তি দেখেন 44 এবং 40 বেশি এসছে, 42 আর 44 দুই বেশি এসে আসলো। মেরু রেখা থেকে একটা কোয়েশ্চেন প্রায় আসে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে মেরু রেখাটা মানুষ কোনো গুরুত্বই দেয় না, কিন্তু মেরু রেখা থেকে প্রায় আসে। দেখেন এবার আসলো 90 ডিগ্রি, তারপর আসলো আরোরা বা মেরু প্রভা বা মেরুজ্যোতি, তারপরে এক্সিমো জনগোষ্ঠী, তারা স্লেজ গাড়িতে চড়ে, তারা ইগলু নামে বাড়িতে বাস করে। দেন কত কোয়েশ্চেন এগুলো থেকে আসে। আসলে আমরা বিসিএস এর নামে যেগুলো পড়ি, এগুলোর সাথে সাধারণত বিসিএস এর সম্পর্ক খুব কম থাকে। তাহলে এখন এই রেখাগুলো আমরা বুঝে নিলাম, দেখলাম এখান থেকেই হচ্ছে প্রায় 17টা কোয়েশ্চেন এসেছে বিগত সালে। এখন কোন কোন দেশের মধ্যে কি কি রেখা আছে, কোন কোন দেশ কোন রেখার মধ্যে পড়ছে, এটা না জানা পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। তাহলে সিম্পল দেখেন, এখানে আমরা দেখলাম যে একটা কন্টিনেন্টস, এটাকে আমরা বলি আফ্রিকা। 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 এখন একটা আফ্রিকাটা একটু ক্রস হয়ে আছে। এখান থেকে দেখেন 28 বিসিএস একটা প্রশ্ন এসেছে, কোন মহাদেশের হচ্ছে জ্যামিতিক, সেটা হচ্ছে কি আফ্রিকা। আফ্রিকা। মানচিত্র আফ্রিকা, দেন পুরো জ্যামিতির মতো। অন্যান্য মহাদেশের কিন্তু জ্যামিতিক না। তাহলে যখন আমরা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পড়াকালীন সময় যখন আমরা আপনার পড়তাম, আফ্রিকা আসতো, তখন টিচাররা কি বলতো? ড্রপ দ্য ম্যাটার, নো ওয়ান কেয়ার ফর আফ্রিকা। আফ্রিকা নিয়ে কি কইরো না, যে বাদ দাও, এটা আফ্রিকা নিয়ে কোনো নাই। তারপর তারা বলতেন যে if 10,000 people got died by malaria in Central Africa, it wouldn't be a news. But if 10 or 12 people got accident in Downing Street and Wall Street, it would be a bulletin. আফ্রিকা নিয়ে অত পড়ার কিছু নাই, আফ্রিকার কোনো গুরুত্ব নাই। আফ্রিকায় যদি 10,000 লোক মারা যায় ম্যালেরিয়ায়, এটা নিউজ হয় না, কিন্তু ডাউনিং স্ট্রিট, ওয়াল স্ট্রিটে যদি অ্যাক্সিডেন্ট করে, 10 জন অ্যাক্সিডেন্ট করে, তো সারাদিন এটা বুলেটিন হয়। কিন্তু ভৌগোলিক ভাবে দেখেন, আফ্রিকা পৃথিবীর সবচেয়ে সুসংহত মহাদেশ, কারণ এখানে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, তারপরে হচ্ছে নিরক্ষরেখা, তারপর নাতিশীতোষ্ণ রেখা এবং মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। অর্থাৎ পৃথিবীর গুরুত্বপূর্ণ 7টা ভৌগোলিক রেখার মধ্যে 5টা রেখা গেছে, খালি মেরু রেখাটা যায়নি, আর মধ্য দ্রাঘিমাটা যায়নি, যেগুলোর গুরুত্ব অত বেশি না। 5টা গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা, 5টাই আফ্রিকার মধ্যে দিয়ে গেছে। এবং দেখেন 0 ডিগ্রি দ্রাঘিমা এবং 0 ডিগ্রি একবারে আফ্রিকাতেই যাই ছেদ করেছে। তারা আফ্রিকা হচ্ছে ভৌগোলিকভাবে পৃথিবীর ক্যাপিটাল, মূল জায়গা, মূল কেন্দ্রবিন্দু স্যার। মূল কেন্দ্রবিন্দু। এই জন্য আফ্রিকার ভৌগোলিক সবচেয়ে মানে এখানে দেখেন, এক্সকিউজ মি স্যার। এখানে আমরা একটা কি দেখলাম, মহাদেশ দেখলাম, এটার নাম হচ্ছে ইউরোপ। ইউরোপ মহাদেশ। এখানে দেখেন
আহ এশিয়া মহাদেশ। এশিয়া, এই জায়গায় ব্রিটানিয়া, ব্রিটেন। এইটা হচ্ছে অস্ট্রেলিয়া, ওশেনিয়া মহাদেশ। ওসানিয়া বা অস্ট্রেলিয়া। এই জায়গাটাই দেখেন দক্ষিণ আমেরিকা। সাউথ দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা। উত্তর আমেরিকা, অ্যান্টার্কটিকা, ডেনমার্ক, অ্যান্টার্কটিকা। এই জায়গাটাই দেখেন অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা। ঠিক হ্যাঁ জি। অকল্যান্ড, ওয়েলিংটন মানে নিউজিল্যান্ড, ওয়েলিংটন, শ্রীলঙ্কা, সুমাত্রা, জাভা, বর্নিও, কালিমাটান, পেনাং, বালি, বান্দুং, দারুচিনি, তিমুর, ইরিয়ান সুলাওসি। জায়া। এখানে দেখেন লুজন, কোরিজন, একুনো, সুবিক, সুলাওসি, মুর, মিন্দানাও মিলে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস, ব্রুনাই। এখানে হোক্কাইডো, হনশু, কিউশু, সিকোকু মিলে জাপান। জাপান। এখানে মাদাগাস্কার, আইসল্যান্ড, কিউবা, সিসেলিস। ডোমিনিকা, জামাইকা, ত্রিনিদাদ, টোবাগো, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডা, অ্যান্টিগুয়া, বারমুডা। তাহলে আমরা গোটা পৃথিবীটাকে কে কোন জায়গায় কোন অবস্থায় আছে আমরা কি পেয়ে গেলাম। জি এখন স্যার। একজন প্রশ্ন করতে চেয়েছিলেন, কে জানো বলেন? এক ভদ্রমহিলা স্যার প্রশ্ন করে। মকরক্রান্তির পরেরটা ওই লেখাটা বুঝতে পারতেছি না, ওইটা একটু বলে দিবেন ওইটা কি লিখেছেন কোথায়? নাতিশীতোষ্ণ। নিচে স্যার। নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, নাতিশীত না, এগুলো লেখার দরকার নাই। আমি এটা জাস্ট এখন বর্ণনা করে দিচ্ছি, তো বুঝিয়ে দিচ্ছি, তারপরে তো আমি আবার আপনাকে কি করে দিব, সুন্দর করে নোট করে দিব। হ্যাঁ, এখন আপনি একটু বুঝে নেন। ও, স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন আমরা কি দেখলাম, যে কোন অঞ্চল কোন জায়গার উপরে আছে সেটা দেখেন আমরা পেয়ে গেলাম। তাহলে দেখেন পৃথিবীর মধ্যভাগে সূর্য কি করছে, খাড়া ভাবে কিরণ দিচ্ছে। আবার পৃথিবীর মধ্যভাগটা, তাহলে আমরা চলে যাই, পৃথিবীর মধ্যভাগটা দেখেন সূর্য কি করছে, খাড়া ভাবে কিরণ দিচ্ছে। কিন্তু কিরণ পৃথিবীর, দিচ্ছে। হ্যাঁ, কিন্তু পৃথিবীর মধ্যভাগটা কি? সমুদ্র। দেখেন এখানে আটলান্টিক মহাসাগর। প্যাসিফিক প্যাসিফিক। 15,55,57,000 স্কোয়ার কিলোমিটার, প্রায় 16 কোটি। আটলান্টিক আটলান্টিক। 67,62,000 স্কোয়ার কিলোমিটার। ইন্ডিয়া। এখানে দেখেন ইন্ডিয়ান নিচে ওশিয়ান, ভারত মহাসাগর। হ্যাঁ, 6,85,56,000 স্কোয়ার কিলোমিটার। আবার প্যাসিফিক আবার প্রশান্ত। 15,55,57,000 স্কোয়ার কিলোমিটার। তাহলে কন্ডিশনটা যেটা, সেটা হচ্ছে কি, দেখলাম যে নিরক্ষরেখা সবগুলো জলাশয়। হ্যাঁ, টোটালটাই মানে 95% কি আপনার হচ্ছে কি জলাশয়। ওয়াটার। তাহলে প্রতিদিন সূর্য এখানে কি করবে, খাড়া ভাবে কিরণ দিবে, এবং মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মেট্রিক টন জলীয় বাষ্প কি করবে, ভ্যাপারেট করবে। ট্রিলিয়ন ট্রিলিয়ন মেট্রিক টন জলীয় বাষ্প কি করবে, ভ্যাপারেট করবে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যে এইটা কিন্তু নিম্নচাপ। তাহলে নিম্নচাপ হলে স্বাভাবিকভাবে নিম্নচাপের পরেরটা কি হবে, উচ্চচাপ। উচ্চচাপ। আবার আবার নিম্নচাপের নিম্নচাপ। পরেরটা কি হবে, উচ্চ উচ্চচাপ। চাপ। তাহলে বাতাস সবসময় উচ্চচাপ থেকে কোথায় প্রবাহিত হয়, নিম্নচাপ। নিম্নচাপে। নিম্নচাপের দিক। তাহলে জলীয় বাষ্পটা যখন ভ্যাপারেটেড হয়ে কি করবে, উপরের দিকে উঠবে, তখন দুই গোলার্ধ থেকে বাতাস এসে তাদেরকে কনসুলেট করে ফেলবে। ফলে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, প্রতিদিন স্যার সন্ধ্যা স্যার 7টা। ক্লাসটা আমি একটু পরে জয়েন করছিলাম স্যার, বুঝছেন, নেটওয়ার্কের ইস্যুর জন্য। আমি ক্লাসটা পরে আচ্ছা, আমি দেখতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, ডেফিনেটলি পারবেন, ডেফিনেটলি। ওই ফেসবুক থাকবে তাই হ্যাঁ না? হ্যাঁ থাকবে, ফেসবুক আপনার গ্রুপে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত প্রবল কি হয়, বৃষ্টিপাত হয়। কোথায়? এই জায়গায়। হ্যাঁ, নিরক্ষরেখায়। নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় কি হয়, বৃষ্টিপাত হয়। এখন এই নিরক্ষরেখায় বৃষ্টিপাত হওয়ার ফলে প্রচুর বৃষ্টি, প্রচুর পানি এবং প্রচুর কি আপনার তাপ,
তাহলে এই দুইটা উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ দেখেন ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। সাধারণত আমরা উদ্ভিদ বলতে বুঝি যেটা সেটা ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদে, ক্লোরোফিল সবুজ দেখায়। তাহলে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট এই তিনটা মিলেই উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে দেখা যাচ্ছে 16টা উপাদান হলেই হয়, কিন্তু ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের জন্য আলাদাভাবে মোট 17টা পুষ্টি উপাদানের দরকার হয় প্রধান উদ্ভিদের। প্রধান 17টি পুষ্টি উপাদানের জন্য পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। তাহলে 17টা পুষ্টি উপাদান কোথায় থাকে? যেখানে পানি থাকে, মাটি থেকে নিতে পারে, এবং সূর্যের আলো দিয়ে, ক্লোরোফিল দিয়ে, ক্রোমোফিল দিয়ে, লিউকোফিল দিয়ে, সূর্যের তাপ এবং আলো দিয়ে গাছ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদের সবচেয়ে বেশি খাদ্য আছে কোথায়? এই নিরক্ষীয় অঞ্চলে। তাহলে সবচেয়ে বেশি বন হবে কোথায়? বনভূমি, নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে। তাহলে ঘটনা যেটা ঘটলো দেখেন, এই দেখেন এখানে কি দেখেন, অ্যামাজন, এখানে দেখেন মধ্য আফ্রিকান রেইন ফরেস্ট, এখানে দেখেন ইন্দো মালয়ান কি রেইন ফরেস্ট। অর্থাৎ পৃথিবীর মধ্যভাগ পুরাটাই কি আপনার রেইন ফরেস্ট। তাহলে এখানে বাতাসে কার্বনের পরিমাণ বেশি, গাছ বেশি মানে কার্বনের পরিমাণ বেশি। এই জন্য মানুষজনের গায়ের রং হয় কয়লার মতো কালো, মানুষজন হয় নিগ্রো, মানুষ হয় নিগ্রো এবং গায়ের রং হয় কয়লার মতো কালো। এখন স্যার, ওয়েদারগত রাশিয়ার মানুষ কারণে। ফর্সা আছে। হ্যাঁ, স্যার, রাশিয়াতে তো অনেক বনভূমি, কিন্তু ওখানে তো ফর্সা আছে। কোথায়? না, স্যার, রাশিয়াতে তো অনেক বনভূমি ঠিক না। রাশিয়া হচ্ছে আপনার সাইবেরিয়ার তৈগা। সাইবেরিয়াতে তো আর রাশিয়ানরা থাকে না। এখানে ধরেন মস্কো, মিনস্কো, টুলা, কাজান, রয়জান, গোর্কি, সেন্ট পিটসবার্গ, পেট্রোগ্রাড, লেনিনগ্রাড, ভলগোগ্রাড, লুজনিক। তাহলে রাশিয়ানরা থাকে এই জায়গায়, আর সাইবেরিয়ান তৈগা হচ্ছে এই জায়গায়। এখানে কোনো শহরই নাই। এখানে একটা শহর আছে ভ্লাডি ভস্টক, যেটা হচ্ছে সব পূর্বের দিকে। এখানে 9,500 কিলোমিটার প্রায় রেল লাইনের মাধ্যমে, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের মাধ্যমে মস্কো থেকে সেন্ট পিটসবার্গ হয়ে যোগাযোগ করে। আর ওইটা হচ্ছে কি শীতল বন, বরফে ঢাকা থাকে, এরকম থাকে, বরফের আর্ক থাকে। যা হোক, এখন মানুষজন হচ্ছে নিগ্রো হয়। আর ধরেন জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকে। এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে আপনার আমরা যেমন দেখি যে তাপমাত্রা কত 30 ডিগ্রি, কিন্তু এখন কি দেখি 30 ডিগ্রি বাট ফিল লাইক 46। কি জন্য? বাতাসে জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্পটা রোদের তাপে কি হচ্ছে, গরম হয়ে গরম বাষ্প হচ্ছে, আর এটা এসে গায়ে লাগছে, আর এটা তাপ বিকিরণে বাধা দিচ্ছে। তাহলে সাধারণ দিনের থেকে মেঘলা দিন অনেক অপেক্ষাকৃত কি থাকে, গরম থাকে। তাহলে স্যার, একটা কথা বলবো? 1 মিনিট। তাহলে কন্ডিশনটা যেটা দেখা দিল সেটা হচ্ছে যে এই অঞ্চলে মানুষ কোনো সময় কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারে না, একেবারে ভ্যাপারেটেড ওয়েদারে সবসময় থাকে। তাহলে তারা ঘুমাবে কিভাবে? এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে যে প্রতিদিন চা পানি অন্তত প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে কি হয়, বৃষ্টিপাত হয়, যে ওয়েদার একেবারে শীতল হয়ে যায়, তখন তারা রাতে ঘুমায়। এই কারণে এই অঞ্চলের মানুষ নিগ্রহ, এদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু থাকে না, 3-4 ঘন্টা পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় হস্টাইল ওয়েদারে। এই জন্য মনে রাখবেন, এখানে বনভূমি আছে, এখানকার মানুষরা নিগ্রহ, হতদরিদ্র, তারা বুদ্ধি প্রতিবন্ধী, তাদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। দিস ইজ দ্য আলট্রা পোর জোন ফর দ্য ক্লাইমেটিক রিজিয়ন। হ্যাঁ, এক ভদ্রমহিলা প্রশ্ন করতে চেয়েছিলেন, বলেন আপনি।
একজন স্যার কে? প্রশ্ন না ঠিক, স্যার একটা বিষয় জানার ছিল। হুম। এটা হচ্ছে যে সারা জীবন জেনে আসলাম যে যারা সায়েন্স বিভাগে পড়াশোনা করে তাদের নাকি অনেক বেশি জ্ঞান বা অনেক কিছু তারা জানে, বাট বর্তমানে আমি বিশেষ করে ইতিহাস, তারপরে আহ, ভূগোল, মানে আর্টস এর কিছু কিছু ক্লাস করতে যে মনে হচ্ছে যেন মাথা আওলায়া যাইতেছে, মনে হচ্ছে যে এগুলো মানে পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই নেই, এগুলো অনেক কঠিন মনে হচ্ছে। আপনি পড়াশোনা কোথায় করেছেন? স্যার মনে হচ্ছে স্যার আমি নারায়ণগঞ্জে তোলারাম কলেজে হ্যাঁ, নারায়ণগঞ্জে তুলারাম কলেজে বোটানিতে স্যার। বোটানিতে পড়াশোনা করেছেন, তাই না? স্যার জি অনেক স্যার, ভালো কিন্তু করে মনে কিন্তু হচ্ছে আর্টস যেন নিয়ে পড়েছেন। এগুলো অনেক বেশি কঠিন, মনে হচ্ছে আমার সাবজেক্ট এখানে কিছুই না, মানে আপনি যেগুলো বোঝাচ্ছেন মানে এগুলো সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না আগে। থ্যাংক ইউ। এখন তার না, আপনার নাম কি? স্যার আমার নাম মাহমুদা। মাহমুদা ইনশাল্লাহ ক্যাডার হবেন। আমার মনে হচ্ছে যে আমার এই যে 20 থ্যাংক ইউ বছর স্যার। ধরে 20 বছর ধরে আমি ক্লাস নিচ্ছি। আমার এই বয়স এখন 41। আমি ইউসিসি নামে একটা কোচিং ছিল তখন, ওখানে অ্যাডমিশনে ক্লাস নিতাম। তো ভালো স্যার ক্লাস। আমি ক্লাস করছি ইউসিসি তে। বাবা, এই কারণে তুমি এত কনফিডেন্টের সাথে আমার সাথে কথা বলছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কন্ডিশন ছেড়ে দেখো, তখন থেকে এই পর্যন্ত আমি ক্লাস নিয়েই যাচ্ছি। হ্যাঁ, তাহলে মাহমুদা, একটা জিনিস আমি বলি যে আপনি অনেকটা এগিয়ে আছেন। হ্যাঁ, এগিয়ে আছেন কি কারণে? যে আপনি যে অনেক কিছুই জানেন না, এই জিনিসটা আপনি বুঝতে পারছেন এবং আপনার মধ্যে ইন্টারেস্ট গ্রো হচ্ছে। ঠিক আছে? আর আরেকটা জিনিস স্যার বলি। অ্যাকচুয়ালি হ্যাঁ, আরেকটা জিনিস বলি স্যার মাহমুদা, সেটা হচ্ছে আপনাকে 200-র মধ্যে তো 200 পেতে হবে না। এবার কততে টিকেছে? মোটামুটি আপনি 115 ধরে রাখবেন। 1 থেকে 115-র মধ্যে টার্গেট নিয়ে পড়লে দেখবেন এদিক সেদিক থেকে আরো 2-5 মার্ক 6 মার্ক যোগ হবে। তাহলে অর্ধেক আপনি পারবেন, অর্ধেক আপনি পারবেন না, তাহলেই টিকবেন। কিন্তু জি আপনি স্যার, মানে পড়াশোনাটা মনে করবেন এমন হচ্ছে ভাবে যে যে 200-ই পাবেন, এরকম করে পড়াশোনা করবেন। হ্যাঁ, অসুবিধা জি নেই। স্যার, মানে হচ্ছে একটা জিনিস থাকে না যে মানে একটা কনফিডেন্স থাকে আহ, মানে পড়াশোনার প্রতি, মানে দেখা যাচ্ছে মানে আগে যেরকম মানুষজন বলতো বা হচ্ছে যারা ন্যাচারালি সাধারণ মানুষজনের মধ্যে একটা ধারণা আছে যে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে মানে তারা অনেক বিষয় অনেক জ্ঞানী বা অনেক অভিজ্ঞ বা অনেক কিছু আচ্ছা মানে সবকিছু থেকে উম, এগিয়ে থাকে, সায়েন্সের মানে আর্টস এর স্টুডেন্টকে অতটা মূল্যায়ন করা হয় না, বাট এখন এই সমস্ত মানে এই কোচিং এ এসে ক্লাসগুলো করতে যে মনে হচ্ছে যে না, তাদের সাবজেক্ট গুলো মার্শাল্লাহ অনেক কঠিন বা তাদের পড়াশোনার ভিতরে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, হ্যাঁ, বা পৃথিবী এখন সম্পর্কে এখন অনেক কিছু বোঝার আছে। এখন একটা সায়েন্সের ছাত্র ফিজিক্স নিয়ে পড়ে, তার গণ্ডি হচ্ছে ছোট। কিন্তু একটা আর্টসের মানবিকের স্টুডেন্ট মানুষ নিয়ে পড়ে। হ্যাঁ, এই কারণে তাদের গণ্ডিও বেশি, কিন্তু সায়েন্স ওয়ালারা তাদেরকে ওভাবে কাউন্ট করতে চায় না, এটা তাদের দুর্বলতা। ভাই, স্যার আরেকটা। স্যার আসসালামু আলাইকুম। আমাদের স্যার আমি হচ্ছে আমাদের নাকিব পিপিটি স্যার। নিয়ে কিছু আমি তো বলেন। স্যার কমার্স স্টুডেন্ট স্যার, হ্যাঁ, বিজনেস স্টুডেন্ট। স্যার আমাদের বাট কমার্স সেই হিসেবে তো আমরা তো কিছুই জানি না স্যার। স্যার। আচ্ছা যাই হোক, আপনারা ফালতু প্রশ্ন করতেছেন বেশি। বিষয়টা হচ্ছে কমার্সে। সায়েন্সের স্টুডেন্টের একটু বেসিকটা ক্লিয়ার থাকে, ঠিক আছে, হ্যাঁ, নাথিং এলস, এর বেশি কিছু না। কমার্সের স্টুডেন্ট আমিও যারা, কমার্সের যারা স্টুডেন্ট, হ্যাঁ, তারা তারা অনেক কিছুই বুঝে, তারা অনেক কিছুতে এগিয়ে থাকে। সুতরাং সাবজেক্ট সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার। কেউ সাবজেক্ট দিয়ে অত বেনিফিটেড হয় না বিসিএস এ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখন আমরা নিরক্ষরেখার দিকে যদি তাকাই, নিরক্ষরেখার দিকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে কি হয়? নিরক্ষরেখার দিকে আমরা যদি তাকাই তাহলে যে বিষয়টা হচ্ছে, আহ নিরক্ষরেখার দিকে তাকালে আমরা দেখব যে অধিকাংশই কি গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য, মানুষজন হচ্ছে নিগ্রো, হতদরিদ্র, মানে অন্ধকারাচ্ছন্ন একটা অঞ্চল। এই জায়গায় ভালো করে দেখেন, অ্যামাজন, এই জায়গায় দেখেন আফ্রিকান রেইন ফরেস্ট, এই জায়গায় দেখেন ইন্দোমালয় রেইন ফরেস্ট। ঠিক আছে? তাহলে জেনারেলি আমরা ধরে নিব যে নিরক্ষীয় অঞ্চল। আর প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত হয়, এখানকার মানুষজন কিন্তু কোথায় থাকে না?
আপনার হচ্ছে মাটিতে থাকে না, এরা গাছে থাকে। শোনেন, যেই জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয় সে জায়গায় সরল বর্গীয় গাছপালা হয়। যেমন বৃষ্টির সময় কোন ফুল ফুটে? কদম। কদম গাছের ডালগুলো দেখবেন একবারে সোজা থাকে। আর রেইন ফরেস্টের যে ফার্নিচারের যারা আছে তারা দেখেন দোকানে লোহা কাঠ বলা থাকে, নাইজেরিয়ান লোহা কাঠ, আফ্রিকান লোহা কাঠ। লোহা মানে সেগুলো লোহার মতো শক্ত, এই কারণে। তো এই অঞ্চলের কাঠগুলো দেখবেন এইরকম মোটা আর লম্বা লম্বা হয়। তাহলে বাউবাউ নামে একটা গাছ আছে, এই বাউবাউ নামে গাছের কুঠোরে ঘর করে বাড়ি করে রাজপ্রাসাদের মতো বাড়ি করে এই বাউবাউ গাছের মধ্যে বাস করে আফ্রিকানরা অনেকে। তাহলে ধরেন এরকম গাছ আছে, গাছের ডালে একটা ডাল হচ্ছে চওড়া হচ্ছে ধরেন 10 ফিট, 10 ফিট 15 ফিট, আর ওপরের ডাল চওড়া হচ্ছে 10 ফিট 15 ফিট, দুইটার মধ্যে ডিস্টেন্স ধরেন হচ্ছে 20 ফিট। তাহলে তারা এই ডাল আর এই ডালের মধ্যে বাঁশ বেঁধে, শক্ত করে বেঁধে পশুর চামড়া এবং তারপরে শন দিয়ে তারা কি করে, এই গাছের ডালে ঘর বেঁধে বাস করে এবং একতলা বাঁশ দিয়ে উঠে, একতলা বাঁশ দিয়ে উঠে তুলে নেয়, একতলা বাঁশ দিয়ে নামে। তাহলে এই আফ্রিকানরা 90% এই রেইন ফরেস্ট অঞ্চলের মানুষরা গাছেই বাস করে। ইন্দোমালয়েও তাই দেখা যায়, ব্রাজিলের অ্যামাজনেও প্রায় অনেকেই দেখা যায়। যার সামাজিক মর্যাদা যত বেশি সে তত উঁচু ডালেতে বসবাস করে। এখন এখানে দেখেন, এটা উচ্চচাপ, ফলে বাতাস এদিকে চলে যাচ্ছে, এই নিম্নচাপে এটা উচ্চচাপ, ফলে বাতাস এদিকে চলে যাচ্ছে। তাহলে এই অঞ্চলে কি থাকছে না? জলীয় বাষ্প সাধারণত থাকছে না। আবার দেখেন সূর্যের কাছাকাছি, কিন্তু সূর্য থেকে খুব দূরে তাও না। আবার সূর্য এখানে খাড়াভাবে কি করে, কিরণও দেয়। হঠাৎ করে আলো বেড়ে গেল মনে হচ্ছে, একটু কোনো কারণে ইলেকট্রিসিটি মনে ছিল না, এখানে সূর্য খাড়াভাবেও কিরণ দেয় 23শে জুন। তাহলে এখানে যেহেতু স্থলভাগ না, এই জলভাগ নাই, খালি স্থলভাগ, তাহলে সূর্য মাটির ময়েশ্চার গুলোকে কি করবে, অ্যাবজর্ব করবে। এই কারণে এগুলো অধিকাংশ মরুভূমি। দেখেন এই যে চীনের হচ্ছে কি গোবি মরুভূমি, তিব্বতের মরুভূমি 45 আসলো, গোবি আসলে 41-এ। এখানে সিয়াচেন 46 আসলো। হ্যাঁ, সিয়াচেন একটা শীতল মরুভূমি, পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র এটা। এখানে দাস্তে লুত, দাস্তে কাভুর, এখানে সিরিয়ান ডেজার্ট, রাবাল খালি, রাবাল ফুয়াদ, নাফুদ, এখানে হচ্ছে সৌদিতে। এই জায়গায় দেখেন গ্রেট সাহারা, এখানে দেখেন কলোরাডো মরুভূমি, ডেথ ভ্যালি, কলোরাডো মরুভূমি, মেক্সিকান ডেজার্ট। তাহলে দেখেন এখানে গোবি 41 আসলো, 45 আসলো কি আপনার তিব্বত, 46 আসলো সিয়াচেন। তাহলে ধরেন 47-এ দেখেন রাবাল খালি, নাফুদ, সাহারা, ডেথ ভ্যালি, কলোরাডো, এগুলো ইম্পর্টেন্ট। দক্ষিণ গোলার্ধেও দেখেন সব মরুভূমি, যে সিমসন, গিবসন, গ্রেট স্যান্ডি, গ্রেট অস্ট্রেলিয়ান, ভিক্টোরিয়ান মরুভূমি। দেখেন ভিক্টোরিয়া মরুভূমি আসলো কবে, 45 BCS। এখানে নামিবিয়া, বতসোয়ানা, কালাহারি মরুভূমি, এখানে চিলিয়ান মরুভূমি, এখানে সবচেয়ে পৃথিবীর শুষ্কতম আতাকামা মরুভূমি। তাহলে দেখেন ভিক্টোরিয়া আসলো 45 BCS। এবার ইম্পর্টেন্ট কোনটা? দক্ষিণ গোলার্ধ থেকে কালাহারি আর বতসোয়ানা। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে দক্ষিণ গোলার্ধটা গোটাটাই কি মরুভূমি। এখন এই নাতিশীতোষ্ণ থেকে, এখান থেকে মরুভূমির গরম বাতাস যাচ্ছে, আর মেরু থেকে আসছে কি ঠান্ডা বাতাস, শীতল বাতাস। তাহলে এই দুইটা মিলে নাতিশীতোষ্ণ অঞ্চল একেবারে কি থাকবে, না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ। তাহলে এখানকার মানুষদের গায়ের রং থাকে কি একেবারে কি মঙ্গোলীয় গোলাপি, একেবারে গোলাপি। চুল থাকে সোনালী, চোখ থাকে নীল অথবা বাদামি। ওয়েদারটা এসির মতো, এই জন্য 18 ঘন্টা পরিশ্রম করে এরা কোনো কাজে কি হয় না,
ক্লান্ত হয় না। 18 ঘন্টা পরিশ্রম করে কিন্তু কোনো কাজে কি হয় না, ক্লান্ত হয় না। 18 ঘন্টা পরিশ্রম করেও কি হয় না, ক্লান্ত হয় না। এখন সবচেয়ে বড় কথা যে বিষয়টা লক্ষ্য করবেন, এই জন্য এরা অত্যন্ত সৃষ্টিশীল, সৃজনশীল, কাম অ্যান্ড কুল, মাইল্ড। 18 ঘন্টা পরিশ্রম করে ক্লান্ত হয় না, এই কারণে পৃথিবীর সবচেয়ে ধনী এরা। নাতিশীতোষ্ণ অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে একটা দরিদ্র দেশ আপনি কি করতে পারবেন না, দেখাইতে পারবেন না, একটা দেশও দরিদ্র না। তাহলে দেখেন মানুষ ভৌগোলিক অবস্থান দ্বারা, জলবায়ু দ্বারা কি পরিমাণ প্রভাবিত হয়, কিভাবে মানুষ জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। একটা জিনিস দেখেন, তাহলে সিম্পলি আপনাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সব সময় আপনি মনে রাখবেন যে একটা অঞ্চল ভালো করে জানলে, ভৌগোলিক অবস্থান ভালো করে জানলে আপনি সবকিছু বুঝতে পারবেন। তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখেন কে কে আছে, এই দেখেন চায়না, কোরিয়া, জাপান, এই দেখেন গোটা ইউরোপ, এই দেখেন ইউএসএ, কানাডা। আবার দক্ষিণ গোলার্ধে যায়নি বললেই চলে, যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের উপর দিয়ে গেছে, সাউথ আফ্রিকাকে হালকা টাচ করেছে। আর চিলি, চিলির যে অংশগুলো টাচ করেছে সে অংশগুলো পর্বত, অ্যান্ডিজ মাউন্টেন। তাহলে দেখেন দক্ষিণ গোলার্ধে মাত্র 2টা দেশ ধনী, একটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, আর একটা হচ্ছে মাঝারি ধনী, সেটা হচ্ছে কি সাউথ আফ্রিকা। আর একটা দেশ ধনী না কিন্তু কি না, দরিদ্র না, সেটা হচ্ছে আপনার চিলি। তাহলে দেখেন ভৌগোলিক অবস্থান সবকিছুকে কি করে ফেলছে, নির্ধারণ করে দিচ্ছে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই মেরু অঞ্চল, এখানে ধরেন সূর্য উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি পর্যন্ত যায়, দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি পর্যন্ত যায়। ফলে এই অঞ্চলটা 12 মাস কি থাকে, ফ্রিজিড জোন, ফ্রিজিং জোন, ঠান্ডা। ফ্রোজেন, ফ্রোজেন, ফ্রোজেন এরিয়া। 12 মাস, 6 মাস এখানে দিন হয়, 6 মাস এখানে কি রাত হয়। তাহলে এইটা ভালো করে স্ক্রিনশট করে নেন। আমি আপনাদের এরপরে প্রশ্ন উত্তরে যাব, যাই আমি আপনাদেরকে সবকিছু ভালো করে নোট করে দেবো, লিখে নেন তাড়াতাড়ি, স্ক্রিনশট করে নেন। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমাদের দেশের জলবায়ু তো স্যার সমভাবাপন্ন, আর আবহাওয়া তো নাতিশীতোষ্ণ। তো আমাদের দেশের কন্ডিশনটা এরকম কেন এটা স্যার? এটা ভুল কথা, এটা ভুল কথা, এটা গাইডের কথা, এগুলো গাইডে লেখা থাকে এবং এই গাইড গুলি আপনাদের সর্বনাশ করে ফেলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কোনো ব্যাপারে সঠিক কোনো আইডিয়া নাই। ইন্টারনেট গুগল করে এখান থেকে কিছু তথ্য, ওখান থেকে কিছু তথ্য নিয়ে কম্বাইন করে এই একটা গাইড তৈরি করে ফেলে, ফাও কিছু রেফারেন্স দেয় নিতে, দিয়ে মনে করেন আপনাদের সর্বনাশ করে ফেলে এই গাইডওয়ালারা। তাহলে জি স্যার। বাংলাদেশে এভাবেই কনফিডেন্স অবশ্য অনেকটা কি রিসার্চ ওয়ার্ক লিমিটেড এর মাধ্যমে অনেক পোটেনশিয়াল কিছু হিউম্যান রিসোর্সকে কাজে লাগিয়ে হচ্ছে তারা মোটামুটি ভালো ইয়ে করে। তো সিম্পলি আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ জলবায়ু অঞ্চল হচ্ছে মৌসুমী। হ্যাঁ, বাংলাদেশের জলবায়ু অঞ্চল হচ্ছে মনসুন জোন, আর বাংলাদেশের হচ্ছে ওয়েদার হচ্ছে কি সমভাবাপন্ন, নাতিশীতোষ্ণ না। নাতিশীতোষ্ণ মানে হচ্ছে টেম্পারেট জোন, টেম্পারেট জোনের বাংলায় নাতিশীতোষ্ণ। টেম্পারেট মানে হচ্ছে যেটা এসি ওয়েদার থাকবে। আর বাংলাদেশের টেম্পারেচার কত? 26.02 ডিগ্রি সেলসিয়াস। গরমের সময় গরম, শীতের সময় শীত। হ্যাঁ, 45 বিশেষ একটা কোয়েশ্চেন এসেছে, সেটা কি 45 বিসিএস একটা কোয়েশ্চেন এসেছে যে টপিক্যাল সাইক্লোন হওয়ার জন্য ন্যূনতম তাপমাত্রা হওয়া দরকার কত? বলেন। উত্তর হচ্ছে 26 থেকে 28 ডিগ্রি। তাহলে 26 থেকে 28 মানে এটা হচ্ছে একটা টপিক্যাল জোন।
26 থেকে 28 মানে এটা হচ্ছে কি একটা ট্রপিক্যাল জোন। আর নাতিশীতোষ্ণ অঞ্চলের গড় তাপমাত্রা থাকে সাধারণত কত 15°C, কিন্তু বাংলাদেশের গড় তাপমাত্রা হচ্ছে 26.02°C। তাহলে গাইডওয়ালারা এই কথাগুলো কি করে, ছড়ায় কি কারণে? বেশ কিছু বইকে তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করে। ওই যে একবার দেখলেন না যে বোর্ডে দীপু আপা কি করলো, দীপু ম্যাডাম কি করলো, ওই কিছু লোক নিয়োগ করে টেক্সট বুক বার করলো, ওই টেক্সট বুকে প্রতি 3 পাতায় 30টা করে ভুল। ওইটা দেখে তো ওইটাই তারা চালিয়ে দিয়েছে। এই জন্য এক্সপার্ট থাকতে হবে। এন্ড প্রশ্ন করেন, যার যেটা প্রশ্ন আছে, যে কোনো প্রশ্ন তারা করতে পারেন। বলেন, যে কোনো এখানে যে কোনো অবসকিউরিটি থাকলে প্রশ্ন করবেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি ভাই। স্যার বাংলাদেশ ম্যাপে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশ নিয়ে একটু ডিটেলস যদি স্যার জানাতেন। না, আমরা তো ইয়ে বাই ইয়ে যাব, মানে ফেজ বাই ফেজ যাব। আমরা তো কোনো কিছু ইনকমপ্লিট রাখতে পারবো না। এই জন্য আমরা আস্তে 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 সিরিয়াল বাই সিরিয়াল কি করব, শেষ করব। থ্যাংক ইউ স্যার। এ পর্যন্ত হলো? আচ্ছা, জি স্যার, এ পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার। এইগুলো আপনারা দেখেন ক্লাস 3 থেকে পড়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত আপনাদের এগুলো ধারণা ছিল না, এত ক্লিয়ার ধারণা ছিল না। ইনশাল্লাহ ক্লিয়ার হলেন। এই জন্য আমার নিজেকেও কি লাগছে, ভালো লাগছে, আমি নিজেও হ্যাপি এই জন্য। এখন স্যার এখানে হুম, আমি ক্লিয়ার হইতে পারছি। স্যার এখান থেকে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা স্যার, সেটা সুন্দরভাবে তুলে ধরা যাবে স্যার আপনার খুবই সাইন্টিফিক খুবই এক্সপ্লেনেশন। খুবই খুবই। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এই জায়গাটাই হচ্ছে তাহলে কি আমরা পেলাম বাংলাদেশকে। তাহলে 23.5° অক্ষাংশ আর 90° কি দ্রাঘিমাংশ। তাহলে দেখলেন এটা ভারত, এখানে এটা শ্রীলঙ্কা, এটা মিয়ানমার, এটা নেপাল, আর এটা ভুটান। এই যে ভুটান, নেপাল, ভারত, এটা মিয়ানমার, বঙ্গোপসাগর, এটা হিমালয়ান। তাহলে আমরা বাংলাদেশের অবস্থানটা এটা পেয়ে গেলাম। এখন আমরা নতুন ভাবে বাংলাদেশকে দেখব। এখন লেখেন শিরোনাম, লিখেন যে হ্যাঁ জোন নিয়ে একটা কথা বলছিলেন, ওটা একটু বুঝতে পারিনি। কোনটা নিয়ে? স্যার ফ্রিজিং জোন না জানি কি জানি বললেন শেষে একটা কথা। ফ্রিজিং জোন মানে বরফ, ফ্রিজিং মানে জমে যাওয়া অঞ্চল, বরফ জমা অঞ্চল। একটা ছেলে, আমি এটা ফ্রিজিং জোন বলিনি, একটা ছেলে বলল যে ফ্রিজিং জোন, তো আমি ওইটাকে বললাম যে ফ্রিজিং জোন না ফ্রোজেন মানে বরফ জমা অঞ্চল। এই ঠিক আছে স্যার। আচ্ছা, ও প্রশ্নটা করলো, ওর উত্তর ওইটা দিলাম, আমি এই জবাবে বললাম। এখন তাহলে লিখেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, ভূপ্রকৃতি, ভূরাজনীতি। এখন ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন যে সেটা আমরা দেখলাম যে এটা বাংলাদেশ। হ্যাঁ, এখন মানচিত্র তো এটা আর্ট না, মানচিত্র আঁকাইতে ঠিক মতো না আঁকাইতে পারলে কোনো কি নাই, মানচিত্র আঁকাইতে হবে। আর জিনিসগুলো সবসময় আপনাকে অ্যাকুরেট হতে হবে। 100% অ্যাকুরেট হওয়ার মূল উপায় হচ্ছে, দেখেন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু প্রায় সমান হতে হবে, প্রায় দেখবেন 92-100 হতে হবে। এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে আপনার কি সমান থাকতে হবে। আর এই মাথাটা আর এই মাথাটা এটা থাকবে হচ্ছে 91 আর এটা থাকবে 100। আর এই বিন্দু আর এই বিন্দু একেবারে প্যারালাল থাকবে, আর এই কার্ভটা আর এই কার্ভটা আর এই কার্ভটা ঠিক থাকবে। আর এই বিন্দু আর এই বিন্দু প্যারালাল হবে।
যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মানচিত্রটা ঠিক হবে না। তাহলে আমরা এখানে দেখলাম (৮৮.০১) থেকে 92.4 92.41 পূর্ব। পূর্ব কথাটা না রাখলে সেটা কি হবে না, ঠিক হবে না। পূর্ব দ্রাঘিমা। হ্যাঁ, এখন মিডল দিক দিয়ে এটা গেল, এইটা হচ্ছে কি 90°। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কোনটা? 90°, তাই না? 90° আমাদের কি স্ট্যান্ডার্ড। এখন এটা আমাদের দ্রাঘিমাংশ পেলাম। এখন আমরা অক্ষাংশে যেটা দেখব সেটা হচ্ছে 20.34 থেকে 26. হ্যাঁ 26.38°। মধ্যভাগ দিয়ে চলে গেছে হচ্ছে 23.5°। তাহলে আমরা যেটা ধরে নিব যে এটা হচ্ছে উত্তর উত্তর উত্তর। উত্তরটা যদি আমরা না লিখি তাহলে ভুল হবে, কারণ দক্ষিণ গোলার্ধেও কি আছে? দক্ষিণ গোলার্ধে 23.5 আছে। 24 থেকে 23.5°। দক্ষিণ গোলার্ধ তো আছে না? আছে। তাহলে বিপদে আমরা পড়ে যাব। কি কারণে? যদি আমরা উত্তর কথাটা না লিখি তাহলে ভুল। এখন দেখলাম যে পৃথিবীতে 7টা গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা আছে: নিরক্ষরেখা, কর্কটক্রান্তি, মকরক্রান্তি, নাতিশীতোষ্ণ রেখা, উত্তর মেরু, দক্ষিণ মেরু। আর মধ্য দ্রাঘিমা 90° আর 180°। তাহলে হচ্ছে কি 90° আর 180°। তাহলে ঘটনা হচ্ছে এই 7টা গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখার মধ্যে ফরচুনেটলি দেখেন বাংলাদেশের মধ্য দিয়ে চলে গেছে কয়টা? দুইটা গেছে। দুইটা গেছে। এবং কর্কটক্রান্তি আর 90°। হ্যাঁ, এই দুইটা মিলিত হচ্ছে কোথায়? ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গা। ফরিদপুর। তাহলে কেন্দ্র কোনটা? বাংলাদেশের ভৌগোলিক কেন্দ্র কোনটা? ভাঙ্গা, ফরিদপুর। তাহলে আপনি এটা স্ক্রিনশট করে নেন, আমরা পরের ইয়েতে চলে যাব। হযরত ছাত্রছাত্রী হলো? জি স্যার। স্যার এখানে যে মানগুলা দিচ্ছেন মানে 90°, তারপরে 92.4 মানে হ্যাঁ, 4 প্রথমটা আপনাকে বললাম যে প্রথমটা কি? প্রথমটা বললাম যে হচ্ছে কালোটা বললাম দ্রাঘিমা এবং লালটা হচ্ছে কি অক্ষাংশ। আমি অ্যাকচুয়ালি একটা জিনিস বলি, আসলে কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন মানে কি বলে, কর্তৃপক্ষকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কি করেন, কথা বলেন। কর্তৃপক্ষ তার ক্লাসে থাকে না, ক্লাসে থাকি আমরা। এখন দেখা যাচ্ছে কি যে আমরা কিছু ব্যাপার নিয়ে বিশেষ করে আমি খুব ইরিটেটেড থাকি। কি কারণে? যে দেখা যাচ্ছে যে পড়ানোর একটা নির্দিষ্ট সময় থাকে, জানেন তো আপনারা অনলাইন ক্লাসের। দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট 15-20 মিনিট পরে এসেছে, এসে কি এইটা কি করেন আবার বলেন, তাহলে ওইটার জন্য আমাকে কিছু সময় ব্যয় করতে হচ্ছে। কিছু স্টুডেন্ট করে কি, এই ক্লাসে বসে আছে, বসে থাকতে থাকতে বা বিড়ি খেতে গেল, নিচে বিড়ি খেয়ে দেখা যাচ্ছে যে বিড়ি খেয়ে আবার ঢুকলো, এসে আবার বসলো। আবার কিছু স্টুডেন্ট করে কি, মোবাইল আসে, মোবাইলে কি করে কথা বলে। কিছু স্টুডেন্ট আসে, মেসেজ আসলো, টেক্সট করে আর ইয়ে করে। তাহলে একটা জিনিস 2বার 3বার 4বার
বলার পরে জিনিসগুলো রিক্যাপচুলেট করতে হবে। এক্ষেত্রে ক্লাসের কি হয়, হ্যাম্পার হয়। হ্যাঁ, এই জন্য অনুরোধ যে আপনারা ক্লাসে বসে আছেন 1.5 ঘন্টা মাত্র। আমি তো ধরেন সকালে আসবো, আমি তো সারাদিন 8 ঘন্টা, কোনোদিন 10 ঘন্টা, কোনোদিন 12 ঘন্টাও ক্লাস নিই, তাই না? 12 ঘন্টাও কোনোদিন ক্লাস নিই। তাহলে 12 ঘন্টা ক্লাস নিতে যায় হচ্ছে আমার তো কোনো সময় ইয়ে হয় না। তা আপনারা এই 1.5 ঘন্টার মধ্যে 2 বার বিড়ি ব্রেক নেবেন, একবার হচ্ছে মেসেজ ব্রেক নেবেন, কল ব্রেক নেবেন, 3 বার। এই কাজটা কইরেন না, এতে আপনাদের নিজেরই ক্ষতি হয়। এটা আমি 2-3 বার বলেছি যে কালো দাগগুলো কি, এগুলো কি, কালোগুলো কি, দ্রাঘিমা। খবরদার বিড়ি ব্রেক নিতে গেলে যে স্টুডেন্ট বিড়ি ব্রেক নেবেন এর নিজেরই কিন্তু ক্ষতি হবে, প্লিজ। এটা কি, দ্রাঘিমা, দ্রাঘিমা। আর লাল গুলো এগুলো কি, অক্ষরেখা। অক্ষাংশ। ক্লিয়ার? তাহলে আমাদেরকে যদি বলা হয় বাংলাদেশের অক্ষাংশ কি, তাহলে আমরা কি বলবো? 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি। আর যদি বলে বাংলাদেশের অক্ষাংশ কত, অবস্থান কত, ভৌগোলিক অবস্থান কত, তাহলে আমরা বলবো 20.34 থেকে 27.38। আর যদি বলে বাংলাদেশের দ্রাঘিমা কত, তাহলে বলবো যে হচ্ছে তার সময় 88 না, বাংলাদেশের সময় টাইম জোন কত, তাহলে বলবো 90 মিনিট বা মধ্য দ্রাঘিমা। আর যদি বলে যে কত, তাহলে আমরা বলবো যে 88.01 থেকে 92.41 ডিগ্রি পূর্ব, এটা দ্রাঘিমা। আর 90 ডিগ্রির কারণে 90/15 6 ঘন্টা। ঠিক আছে? কিন্তু এই কথাটা অবশ্যই বলতে হবে, এটা ভাইবা পর্যন্ত আসে, সেটা হচ্ছে কি পূর্ব এবং পশ্চিম। এই কথাটা উল্লেখ না করলে কিন্তু খুব কি পড়ে যাবেন, বিপদে পড়বেন যে কোনো ভাবে। হ্যাঁ, তো এ পর্যন্ত হয়েছে? জি স্যার। জি স্যার, আচ্ছা, গুড, ক্লিয়ার। তাহলে এইটা আমরা একটু কি করে দিই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সীমানা। দেন সীমানা নিয়ে বিসিএস এ নিয়মিত কি আসে, কোয়েশ্চেন আসে। সীমানা নিয়ে বিসিএস এ নিয়মিত কি আসে, কোয়েশ্চেন আসে। আমরা এটা ঠাহর করতে পারি না। ঠাহর করতে পারি না কারণ গাইড গুলো আমাদের সর্বনাশ করে। আর গাইড গুলো কিছু বলা যায় না, কারণ হচ্ছে যে বোর্ডের বইগুলো কি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেওয়া থাকে। আর বোর্ডের বইগুলো বিভিন্ন তথ্য দেওয়া থাকে কি কারণে, যে আপডেট হয়। ধরেন ইটলস একটা রায় দিল, ইউএন ক্লস একটা রায় দিল, ফলে হচ্ছে কি পিসি একটা রায় দিল, ফলে কি হয়, এই আপডেট হয়। আর বইগুলো, বোর্ডের বইগুলো আপডেট হয় না, এই কারণে সমস্যাগুলো থাকে। তাহলে এবার আমরা দেখবো স্যার নয়েস আসছে, হ্যাঁ, নয়েস আসছে একজনের। তানজিনা ইসলাম, এটা আমি তানজিনা তো ইসলাম বুঝতে মিউট করেন। পারছি। হ্যাঁ, তানজিনা বুঝতে ইসলাম মিউট পারছি। করেন। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করে আপনি গোটাটা ঘুরে, এদিক দিয়ে ঘুরে এ পর্যন্ত আসবেন, তাহলে কি হবে, মোট সীমান্ত 51-38 কিলোমিটার। হ্যাঁ, মোট সীমান্ত। এখন এই মোট সীমান্ত হচ্ছে 5138 কিলোমিটার। এখন দিস ইজ সেটেলড, কিন্তু এরপর থেকেই শুরু হয় কি প্রবলেম। আর এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল তথ্য দেওয়া থাকে, বিভিন্ন রকম তথ্য দেওয়া থাকে, এটার একটা সহজ সমাধান হচ্ছে বিসিএস এর প্রশ্ন দেখলেই কি বুঝবেন। ভারতের সাথে বাংলাদেশের সীমারেখা
কত, এইটা ধরেন 3 বার এসেছে যাবত, একই উত্তর। 41-56। হ্যাঁ, একই উত্তর। তাহলে এইটা পিএসসি ইয়ে করছে, পিএসসির সাথে না মিললে কোনো কিছু ঠিক না, এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। And আমার অল্প জ্ঞানের জন্য, আমার অল্প জানার জন্য আমার মনে হচ্ছে যে পিএসসি এটা ভুল করছে, ওটা ভুল করছে, ওইটা ওই করছে, ওটা ওই করছে, ভুল অ্যান্সার দিচ্ছে। ভুল অ্যান্সার তো দিবেই পিএসসি কিছু জায়গায়, এটা তো মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি তো মার্কস আছে। পিএসসি বলে যে না এটা ইয়ে না, আপনি অ্যান্সার করবেন না, মেন্টাল অ্যাবিলিটি। তাহলে এখানে হারিয়ে ভাঙা নদীর মধ্যস্রোত থেকে নাফ নদীর মধ্যস্রোত, তাহলে এটা কি? সমুদ্র রেখা। তট। সমুদ্র তট। আমরা স্বাধীন হয়েছি 71-এ, 1 বসিয়ে দিলাম। 711। হ্যাঁ, তাহলে 4,427 কিলোমিটার। তাহলে এটা কার সাথে হলো? স্থলসীমা এটা। মোট স্থলসীমা। সীমা থেকে সমুদ্র বাদ দিলে নিশ্চয় কি হবে? স্থলসীমা। স্থলসীমা। স্থল। And স্থলে ভৌগোলিক অবস্থান কয়টা দেশ? 2টা, মায়ানমার, ভারত। মিয়ানমার, ভারত। আর এটা কি? ভারত। মিয়ানমার ছোট, তাহলে মিয়ানমারটা আগে বাদ দিলেন। 271। 271। 71-এ মিয়ানমারের স্বাধীন সাথে হয়েছি, এবারে 2 বসিয়ে দিলাম। স্যার তাহলে 273 বাকি কিলোমিটার। থাকছে কে? বাকি থাকে কে? ভারত। ভারত। 41-56 তাহলে 41-56 4,156 কিলোমিটার। কিলোমিটার। আমার দিকে তাকান, 4 আর 1 কত? 5, 5 আর 1 কত? 6। তাহলে শুরুতে আপনারা বললেন ভারতের সাথে সীমান্ত হচ্ছে 4,156 কিলোমিটার। শোনেন, যতক্ষণ পর্যন্ত ভারতের সাথে সীমান্ত 4,156 কিলোমিটার এটা না হবে, ততক্ষণ পর্যন্ত উপরের কোনো ফ্রিকোয়েন্সি আপনার কি না, ঠিক না। পিএসসির উত্তরে বারবার কি দেওয়া আছে? ভারত 4,156 কিলোমিটার। তাহলে মনে রাখবেন ম্যাজিক্যাল ওয়ার্ড, ম্যাজিক্যাল নাম্বার, 4-এর সাথে 1 যোগ করলে কত? 5। আর 1-এর সাথে 5 যোগ করলে কত? 6। 6। 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1। 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। ঠিক আছে, তাহলে এটা স্ক্রিনশট কর। হ্যাঁ স্যার মিয়ানমারের সাথে বোর্ড বইটা স্যার 276 কিলোমিটার লেখা স্যার, তো এটা কি করব? হ্যাঁ স্যার বোর্ড বইতে মাধ্যমিক ভূগোল ওটা হ্যাঁ। 276 কিলোমিটার লেখা। শোনেন, অ্যাকচুয়ালি রায়টা তো কবে দেওয়া হয়েছে? রায়টা দেওয়া হয়েছে 7ই জুলাই 2014, আর বোর্ডের বইগুলো টেক্সট করা হয়েছে 2000 সালে। সুতরাং দেখবেন যে রাইট টাইমে এটা আবার কি হয়ে যাবে। স্যার এখানে যেটা লিখছেন স্যার, এটা হলো Screenshot বর্ডার করে কার্ড নেন। বাংলাদেশ অনুসারে এটা ঠিক আছে স্যার, কিন্তু হ্যাঁ। মাধ্যমিক ভূগোল বইয়ের সাথে এটা পুরোটাই ডিফারেন্স স্যার। কি অনুযায়ী ঠিক আছে বললেন? বর্ডার গার্ড বাংলাদেশ যেটা আছে না স্যার, ওটার অনুসারে এটা ঠিক, পিএসসি আচ্ছা, টা ঠিক। আমার কথাটা শোনেন, পিএসসি বর্ডারের তথ্য বর্ডার গার্ডের কাছেই তো নিবে, এটাই তো নিয়ম। জি স্যার। সরকারের এজেন্সি আছে না, ওইটা বর্ডার গার্ডের কাছে নিবে, কোস্ট গার্ডের কাছে তো নিবে না, বা বন অধিদপ্তর বা ভূমি মন্ত্রণালয়ের কাছে নিবে না। বর্ডার নিবে বর্ডার। পিএসসি অত্যন্ত স্ট্রং ইনস্টিটিউশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে ভাইস চ্যান্সেলরের হওয়ার জন্য সরকার অফার করে, ফোর্স করে, তারা ভাইস চ্যান্সেলর না হয়ে রিকোয়েস্ট করে তাদেরকে পিএসসির কি করা হোক, মেম্বার করা হোক। ইটস এ বিগ ডিল, ইটস এ বিগ ডিল। তারা তাদের মতো, তাদের স্ট্যান্ডার্ড। আমরা বুঝি না, না বুঝে তাদের সম্পর্কে অজ্ঞতাবশত নানা কথা বলি। আপনারা এটা তুলে নেন, তুলে নিয়ে হলে তারপর আমরা কি করব, বহু কিছু বোঝার আছে এখনো। স্ক্রিনশট হয়ে গেলে বলেন। আর কোনো প্রশ্ন আছে? আল্লামা হযরত ছাত্রছাত্রী? স্যার যদি মানে এই এখানে যে তথ্যটা আছে, এই তথ্যটা যদি কোনো এমসিকিউ তে আসে এবং অপশনে যদি এইগুলো না থাকে, অন্যটা থাকে, তখন কি করবো স্যার? নিয়ারেস্ট অ্যান্সার। নিয়ারেস্ট অ্যান্সার। থ্যাংক ইউ আর স্যার। অন্য যারা তথ্য দিবে তাদের তথ্যের ওপরে অত সিরিয়াস হওয়ার কিছু আছে বলে মনে করি না, তারা সঠিক জিনিসটাই জানে না। হলো হযরত ছাত্রছাত্রী? আচ্ছা ঠিক আছে। স্যার পিএসসি তো প্রশ্নে ভুল করে স্যার, হ্যাঁ, পিএসসি তো 10টা প্রশ্ন এবার ভুল করলো স্যার। এত 10টা বড় প্রশ্ন একটা না, প্রতিষ্ঠান। পিএসসি প্রশ্ন ভুল করে না। পিএসসি 100% প্রশ্নই ঠিক দেয়,
পিএসসি কখনো কোনো প্রশ্ন ভুল করে না, এটা আমাদের আইডিয়া, স্যার ভুল আইডিয়া। ম্যাথের 3টা প্রশ্ন আমি বলছিল স্যার। বলি এটা রং আইডিয়া। পিএসসি কখনো প্রশ্ন ভুল করে না। পিএসসি প্রশ্ন তৈরি করে এটা দিয়ে দেয়, ওই প্রশ্নটা বিজি প্রেসের হাতে যায়, বিজি প্রেসের হাতে যায়, বিজি প্রেসের স্টাফ, কর্মচারী, কর্মকর্তারা ওগুলো কম্পোজ করে কি করে, প্রুফ দেখে তারা প্রেসে দিয়ে দেয়, তারা সংখ্যা মিস্টেক করে, তারা নাম্বার মিস্টেক করে, তারা ডিজিট মিস্টেক করে তারা এই আকামগুলো করে। এগুলো পিএসসির ঘাড়ে চাপানো, এটা বোকামি কথা। সিস্টেমটাকে জানতে হবে, শেষ পর্যন্ত দায় কার চাপে? পিএসসির। পিএসসি কি ইয়ে করে নাকি? আচ্ছা, তাহলে এটা কি বললাম না, আমি কি বললাম রাশেদ সাহেব? আমি যেটা বললাম এটা আগে স্ক্রিনশট করেন, করার পরে আমি আপনাকে বাকিটা। স্যার এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে স্যার। স্যার এটা ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে এটা মুছে দিব। জি স্যার, এটা মুছে দেন। আচ্ছা, যারা প্রশ্ন করলো তাদের প্রশ্নের উত্তর আমি দিলাম। এখন এটা কি করে দিই? এখন সীমান্ত কিন্তু আমাদের একটা না, হ্যাঁ। প্রথমে দেখেন কে কার মোবাইলে গান বলছে ভাই? নিপাক তার আপা, আপনার ফোনটা একটু মিউট করেন তো। নিপাক তার, এইভাবে করলে কি ক্লাস করা যায়? সবাই একটু মিউট করে রাখেন। আসলে আমরা বেশি অ্যাডভান্স হয়ে গেছি। স্যার মিট আপা সবসময় তার আনমিউট থাকে এবং ওনার থেকে সবসময় নয়েজ আসে। দেন কি অন্য জিনিস নিয়ে করেন, আমিও তো মাঝে মাঝে আপনাদের কি করি। মাইকিং এভাবে শোনাচ্ছেন কেন আমাদেরকে? আচ্ছা দেখেন, তাহলে সীমান্ত, এখানে সীমান্তে বেশ কিছু ঝামেলা থেকে গেছে। এই ঝামেলাটা কি করতে হবে? বুঝতে হবে। অনলাইনে যারা ক্লাস করে এদের সম্পর্কে আমরা একটা বড় রেসপেক্ট নিয়ে কি ক্লাস নিই, কারণ আমি বিভিন্ন জায়গায় যাই, যখন ক্লাস নিতে যাই দেখি ছুটে আসছে, আসে পাচ্ছে সালাম করতে, সালাম এই সেই। কে দেখি একজন বড় হয় ডাক্তার, নাহলে ইঞ্জিনিয়ার, নাহলে দেখি বড় পুলিশ কর্মকর্তা। মানে 90% ক্ষেত্রে এরকম দেখা যায়। তা আমরা যে জিনিসটা ফিল করি যে অনলাইনে যারা ক্লাস করে তারা সবাই এই মাপেরই মানুষজন, অধিকাংশই হচ্ছে প্রফেশনাল, চাকরি করার জন্য হচ্ছে কি করতে পারে না, এই অফলাইনে ক্লাস করতে পারে না, অনলাইনে ক্লাস করে। এটা মাথায় রেখে আমরা ক্লাস নিই। কিন্তু এই যে বারবার এই সাউন্ড, নয়েজ, ঝগড়া, তাই স্বামীর সাথে কথা কাটাকাটি, তারপরে হচ্ছে নির্বাচনের মাইক, এগুলো যদি শুনি তাহলে তো মনটা খারাপ হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে জিনিসটা, সেটা হচ্ছে কি, এই জায়গাটায় এগুলোকে বলা হয় ছিট। বাংলাদেশের ছিট ইন্ডিয়ার মধ্যে 51টা, আর ইন্ডিয়ার ছিট 111টা, বাংলাদেশের মধ্যে তাহলে 111টি। এদের লাইফ হচ্ছে অত্যন্ত প্রবলেমেটিক। দেশ বাংলাদেশ, কিন্তু চতুর্দিকে ইন্ডিয়া। একটা পাড়ায় বাংলাদেশ, কিন্তু চতুর্দিকে ইন্ডিয়া। একটা পাড়া হচ্ছে কি ইন্ডিয়া, কিন্তু চতুর্দিকে বাংলাদেশ। তাহলে ওই গ্রামে তো কেউ চিকিৎসা, পড়াশোনা, এই সেইগুলো করতে পারবে না, বাজার সদাই হাট এগুলো করতে পারবে না। তাহলে তাদের ভারতে যাইতে গেলে ভারত সরকারের কি লাগবে? অনুমতি লাগবে। এটা কত প্যাথেটিক হয় চিন্তা করতে পারেন? এই সমস্যার সমাধানের জন্য 1974 সীমান্ত চুক্তি করা হলো 16ই মে। 1 আগস্ট 2015 কি বাস্তব
বায়ন। এই জায়গাটায় আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ পেল 48.6 78.62 স্কোয়ার কিলোমিটার, আর ইন্ডিয়া পেল 42.44 স্কোয়ার কিলোমিটার। বাংলাদেশ যেটা পেল 36.18 স্কোয়ার কিলোমিটার। দেখেন এটা ম্যাজিক্যাল নাম্বার, 18 দুগুণে কি 36। এখন তাহলে বাংলাদেশ বেশি পেল, তাহলে ইটস এ ম্যাজিক্যাল ফিগার, 18 দুগুণে 36। তাহলে এইটা বাংলাদেশের একটা বড় অর্জন। এইদিকে আমরা যদি সমুদ্রের দিকে একটু দৃষ্টি দিই, তাহলে আমরা সমুদ্রের দিকে দেখব। ইউনাইটেড নেশনস কনভেনশন The লজ nature of the sea. অফ দি সি, বা ইউএন ক্লস, বা UNCLOS সমুদ্র আইন আইন 1982 সাল 1982। আনক্লস বলেন কেন? এটা ভুল কথা। আন কেন? ইউএন, ইউএন মানে জাতিসংঘ, ইউএন ক্লস। ইউনাইটেড, আন মানে নো, ইউএন, ইউএন মানে ইউনাইটেড নেশনস। তাহলে এইটার আর্টিকেল কয়টা? 320টি। 320টি। তাহলে এরা বলল যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 নটিক্যাল মাইল, কন্টিনেন্টাল সেলফ হবে 150 নটিক্যাল মাইল, টোটাল হবে 50 নটিক্যাল 50 নটিক্যাল মাইল বা 670 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। কারণ 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু 1.853 1.85, থ্যাংক ইউ, কিলোমিটার। তাহলে এখন এই 350 নটিক্যাল মাইলটা আমরা এনশিওর করলাম কিভাবে? এনশিওরটা আমরা করলাম 14 মার্চ 2012 সাল। কে দিল? মা- ইটলস, সরি, মায়ানমার ইটলস। ইটলস যে রায় দিল সেটাতে পেলাম 1,11,631 স্কোয়ার কিলোমিটার। এটা পেলাম কার কাছ থেকে? মায়ানমারের কাছে। মিয়ানমার। মিয়ানমারের কাছ থেকে। আর ভারতের কাছ থেকে 19,467 পাবো। আর 7 জুলাই 2014। 2014 সালে। আর আমরা যেটা পেলাম 7/7/14, 7 দুগুণে 14 মনে রাখবেন, পিসিএ। এই পিসিএ দিল 19,467 স্কোয়ার কিলোমিটার। এইটা আমরা কার কাছে পেলাম? ইন্ডিয়া। ভারত থেকে। তাহলে আমাদের টোটাল টেরিটোরিয়াল সি 1,18,813 স্কোয়ার কিলোমিটার। তাহলে এইটা ঘিরে যে অর্থনীতি সেটাই হচ্ছে কি? ব্লু ইকোনমি। ইকো বাকি সমুদ্র অর্থনীতি। ঠিক আছে? তাহলে আমাদের এপারে হচ্ছে মিয়ানমার,
এপারে ইন্ডিয়া, এপারে ইন্ডিয়া, এপারে ইন্ডিয়া। তাহলে আমাদের জিওপলিটিক্যাল লোকেশন ইজ অ্যাপ্রক্সিমেটলি ব্লাইন্ডার। আমাদের ভূরাজনৈতিক অবস্থা একটা জায়গায়, সেটা হচ্ছে কি বে অফ বেঙ্গল। এটা আমাদের বে কি অফ বেঙ্গল। ভূ রাজনীতি। আর এটার একটা মাত্র পয়েন্ট হচ্ছে কি সেন্ট মার্টিন। ঠিক আছে, তাহলে আমরা আবার রিক্যাপচুলেট করি। সেটা হলো, আমরা দেখলাম যে 0 ডিগ্রিটা কি, আমরা দেখলাম যে 0 ডিগ্রিটা নিরক্ষরেখা, অধিকাংশই বনভূমি, মানুষ নিগ্র, অশিক্ষিত, হতদরিদ্র। 23.5 ডিগ্রি দেখলাম কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, অধিকাংশই দেখলাম মরুভূমি, মানুষ উন্নয়নশীল, গায়ের রং শ্যামলা, মানুষ হিসেবে আবেগপ্রবণ এবং ফাও। এরপরে দেখলাম 46.5 ডিগ্রি নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশনের মতো জলবায়ু, মানুষ 12 মাস কাজ করেও কি হয় না, ক্লান্ত হয় না। এরপরে আমরা যে বিষয়টা দেখলাম মেরু অঞ্চল। মেরু অঞ্চল সারা বছর কি বরফে ঢাকা থাকে। এর মধ্যে আমরা বাংলাদেশের দ্রাঘিমাংশ দেখলাম 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, 15 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা। হ্যাঁ শোনেন, 15 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা, না শোনেন, 15 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা, তাড়াতাড়ি আমি শুরু করবো। আরে ক্যাম্প স্ট্যান্ড আছে না, বৈশাখী না, ক্যাম্প স্ট্যান্ড আছে না, তা কোনাকুনি একটা সুন্দর। ঝোল নেবেন, ঝোল ঝোল, হ্যাঁ ঝোল। তাহলে যেটা বললাম, সরি যেটা বললাম সেটা হচ্ছে দ্রাঘিমাংশ দেখলাম। দ্রাঘিমাংশ থেকে একটা প্রশ্ন আসে, অক্ষাংশ থেকে একটা প্রশ্ন আসে। এরপরে আমরা দেখলাম বাংলাদেশের অবস্থান তাহলে বিশ্বে কত কত পড়লো, 90 ডিগ্রি আর কত ডিগ্রি, 23.5 ডিগ্রি। 90 ডিগ্রি আর 23.5 ডিগ্রি। আর আমরা অবস্থানে দেখলাম প্রথম সীমান্ত, তারপর দেখলাম সীমান্ত বিরোধ, সীমান্ত বিরোধের সমাধান, তারপর আমরা দেখলাম সমুদ্রের সীমা, সমুদ্রের সীমার বিরোধ, তারপর দেখলাম যে সমুদ্রের সীমার বিরোধের সমাধান, এবং সমুদ্র কেন্দ্রিক যে আমাদের আর্থসামাজিক অর্থনীতি, সেটা কি ব্লু ইকোনমি। আর এখন আমরা দেখলাম যে আমাদের এই ভূরাজনৈতিক গুরুত্ব কোনো দিকেই নাই, কারণ চতুর্দিকে ইন্ডিয়ার মিয়ানমার, বঙ্গোপসাগরটা আমাদের ভূরাজনৈতিক ক্ষেত্র, আর এটার কেন্দ্রবিন্দু হচ্ছে সেন্ট মার্টিন। তো ঠিক আছে, বেস্ট অফ লাক। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। কন্টিনেন্টাল শেলফটা স্যার কত নটিক্যাল মাইল? কন্টিনেন্টাল শেলফটা হচ্ছে 200 নটিক্যাল মাইল হবে। হ্যাঁ, কন্টিনেন্টাল শেলফটা হচ্ছে 200 নটিক্যাল মাইল আর 150 নটিক্যাল মাইল মিলে এটা 350 নটিক্যাল মাইল হবে দৈর্ঘ্যে। মহিষপান স্যার ওটা কি? হ্যাঁ, মহিষপানটা হবে এই 350 নটিক্যাল মাইল। মহিষপানের প্রথম 200 নটিক্যাল মাইল ধরা হবে অর্থনৈতিক জোন, আর পরের 150 নটিক্যাল মাইল হবে শুধু মহিষপান। তাহলে অর্থনৈতিক জোন বাদে শুধু মহিষপান কত? 150 নটিক্যাল মাইল। টোটাল মহিষপানের আয়তন কত? সেটা হবে 350 নটিক্যাল মাইল। থ্যাংক ইউ স্যার। আর ক্লাস কেমন হলো একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। 320 ওটা কি? 320 আর্টিকেল ওই যে স্যার, ওই যে সমুদ্র এখানে যখন মোট হয় আর্টিকেল, এই যে সমুদ্র আইনটা আছে না, সমুদ্র আইনটা হচ্ছে আর্টিকেল হচ্ছে 320টা, অনুচ্ছেদ হচ্ছে এখানে 320টা। সমুদ্র আইন একবার এসেছে, এবার আর্টিকেল আসবে। স্যার আমার একটা কোশ্চেন স্যার। জি জি ভাই। স্যার আমরা কি স্যার মানে ইন্ডিয়া মায়ানমার থেকে যেটুকু পাইছি এটাই কি আমাদের মোট সীমান্ত সমুদ্র সীমানা, না আমাদের আগে কিছু ছিল সমুদ্র সীমানা? না না, ইন্ডিয়া মিয়ানমার থেকে আমরা পেয়েছি না, মানে আমাদের সমুদ্র সীমাই হচ্ছে কি দেখেন, 1,11,000 আর 19,000 যোগ করলে দেখবেন আমাদের মোট সীমা সমুদ্র সীমা পার হয়ে যাচ্ছে। সেটা না, মিয়ানমারের সমুদ্র সীমা কিছু অংশ ভারতের সাথে,
আমরা 28টা ব্লকে বিভক্ত করলাম, এর মধ্যে মানে এই 10টা ভারত দাবি করলো, 17টা হচ্ছে মিয়ানমার দাবি করলো, তাহলে 27টা, একটা ব্লক আমাদের। তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা মিয়ানমারের সাথে 17টাই পেলাম, ভারতের সাথে 10টার মধ্যে 8টা পেল ভারত আর 2টা পেলাম আমরা। তো সব মিলে 10 জন ক্রিকেট খেলে, 15 জন ফুটবল খেলে, 10 জন উভয় খেলা খেলে, তাহলে কতজন? তাহলে 10 আর 15 কিন্তু যোগ হবে না, 10 আর 15 থেকে আগে 10 বাদ যাবে, যাই হোক 15 জন হবে টোটাল, ওইরকম। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, এটা আমার প্রাপ্য। স্যার স্যার ঠিক আছে স্যার, খুব ভালো হয়েছে ক্লাসটা। স্যার এটা স্যার টেক্সট করে অসাধারণ ক্লাস। জানাবেন, টেক্সট করে জানাবেন। আমি প্রতি ক্লাসে দেখা যাচ্ছে যে হুট করে একজন বলবে যে এ হচ্ছে ক্লাস এ হয়নি, সে হয়নি, এটা আমার খুব খারাপ লাগে, আমি এটা কষ্ট পাই, কারণ আমি জানি যে যারা পার্টিসিপেট করে তারা সবাই একসেপ্ট করে। এইভাবে হলে আমি তো তাহলে ওইভাবে আর ইয়ে করবো না। ক্লাস কেমন লাগলো আপনারা একটু টেক্সট করে জানাবেন। সবাইকে স্যার ধন্যবাদ। সন্ধ্যায় স্যার সন্ধ্যায় কি ক্লাসটা আপনি নেবেন? সন্ধ্যায় কি ক্লাস? ওটা অন্য ব্যাচের স্যার, মানে যে চ্যাপ্টার 4 যেটা আছে লেকচার 4। আচ্ছা, তাহলে ক্লাস কেমন লাগলো একটু জানাবেন, আর প্রশ্ন রেডি করে রাখবেন, পরের ক্লাসে আমি আবার উত্তর দিব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কে জানি বলছিল গ্রুপ খোলা হয়েছে, আসলে কি খোলা হয়েছে গ্রুপ? আমার নাম্বারটা নেন, আমার নাম্বারটা নেন, আপনি আমাকে পার্সোনালি আপনার নাম্বারটা আমাকে টেক্সট করে দিয়েন। 01750 জি বলেন আবার। 01750 761981। ক্লাস শেষ না স্যার নাকি? ক্লাস 761 শেষ হয়েছে না এটা নাকি স্যার? আচ্ছা ঠিক আছে, 01750 761981। তাহলে তো আমি জি। অফ করে দিচ্ছি।